হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার এটা প্রথম ব্লগ। আর আজকে আমি যাচ্ছি প্রয়াগরাজে কুম্ভ স্নান করতে। তো আমি যাচ্ছি আর আমার কাজের জায়গার এক বন্ধু যাচ্ছে, আমরা দুজন যাচ্ছি। আর এখান থেকে একজনের সঙ্গে আলাপ হয়েছে যে আমি যেখানে কাজ করি ওখানেই ওর বাড়ি। তো আমরা আপাতত তিনজন, যদিও আমি ঘর থেকে বেরিয়েছিলাম একজন। তো আমার সঙ্গে যে কাজ করে ও যাবে একদিনের জন্য। আর আমি যাচ্ছি 3-4 দিন থাকবো ওখানে। মানে আজকে শনিবার, আমি থাকবো বুধবার পর্যন্ত। বুধবারে শিবরাত্রির শিব চতুর্দশীর ব্রততে আমি স্নান করে তবেই বাড়ি ফিরবো। আর আমি হাওড়া থেকে একটা জেনারেল টিকিট 250 টাকা দিয়ে কেটে নিয়েছি, যেটা কুম্ভ মেলা স্পেশাল ট্রেনের টিকিট। আর বলতে বলতে দেখো ট্রেনও এসে গেছে। প্রচুর ভিড়, জানি না উঠতে পারবো কিনা ঠিকঠাকভাবে, কারণ এত লাইন পড়েছে দেখতে পাচ্ছ। সিট পাবো কিনা একটা সন্দেহ আছে। যা হোক করে একটা সিট পেতেই হবে, নাহলে পুরো মানে রাস্তাটাই আমাকে নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, খুব কষ্ট হবে। আর খুব চিন্তায় আছি, যদিও ভিডিও ঠিক করে বানাতে দিচ্ছে না। তো দেখতে দেখতে ট্রেন এসে গেছিলো, তো আমিও লাইন দিয়ে যা হোক করে তাড়াহুড়ো করে একটা সিট পেয়ে গেছি। এই যে দেখো বসেও পড়েছি। আর তোমাদেরকে এখন তুলে ধরবো ট্রেনের ভিতরকার অবস্থা, আর কত মানুষ মানে কিভাবে যাচ্ছে, কি পজিশানে তারা যাচ্ছে। এই জার্নিটা করবে প্রায় 8 ঘন্টার রাস্তা, 850 কিলোমিটার মতো হবে হাওড়া থেকে প্রয়াগরাজ্য পর্যন্ত। তো এরা কিভাবে যাবে, মানে এই জার্নিটা মানে কি বলবো, এই জার্নিটা কমপ্লিট করবে, আমার তো ভেবেই অবাক লাগছে। আমি ভাবতে পারছি না। আমি যা হোক ঠাকুরের কৃপায় আমি বসে পড়েছি, আমার অতটা মানে চিন্তা হচ্ছে না। একটা বিষয় আমার খুব চিন্তা হচ্ছে কি, আমি ওপরে বসেছি এইভাবে মানে পাগুলোকে ভাঁজ করে। তো আমি যদি আমার টয়লেট লাগে বা বাথরুম যাই, আমি কিভাবে যাব সেটা নিয়ে একটু চিন্তিত আছি। আর এই যে সামনে দেখো একটা ফ্যামিলি আছে, যাদের পুরো ফ্যামিলিতে প্রায় 25 জন মতো মেম্বার আছে। পুরো একটা কামরাটাই ওরা দখল করে আছে ট্রেনের। আর এই যে আমার বন্ধু হাই করলো, তোমরা দেখতে পাচ্ছ। এই বাচ্চাটা প্রচুর বদমাইশ, তোমাদেরকে কি বলবো। এই 3টে বাচ্চা আছে, এত বদমাইশ, মানে পুরো জার্নিটাতে বিরক্ত করে করে গেছে। আর এরা কিভাবে যাবে আর আমি কিভাবে মানে থাকবো সেখানে, খুবই এই দেখো মানে কি বলবো, এত ঠেলা ঠুলি করে বসে আছে এরা, মানে নিচে ফ্লোরগুলো পুরো ভর্তি হয়ে গেছে। মানে ভাবতে অবাক লাগছে যে এইভাবে আমি কিভাবে পৌঁছাবো। তো যাই হোক, দেখা যাক কিভাবে পৌঁছাই, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। ট্রেনের মধ্যে প্রায় একটা রাত, সম্পূর্ণ রাত কাটানোর পর প্রায় দুপুর 2টো নাগাদ একটা স্টেশনে নেমেছি। আর নেমে দেখলাম ওখানে প্রচুর মানে মাংকি বাঁদর রয়েছে। তো যারা ওখানে জিনিসপত্র বিক্রি করছিলেন, জল, খাবার দাবার, এইসব শুকনো খাবার যারা বিক্রি করছেন, উনি বলছিলেন যে এই সমস্ত বাঁদর থেকে দূরে থাকার জন্য, কারণ মোবাইল টোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। আর অনেক সময় ওরা আঁচড় দেয় বা কামড়েও নেয়, তো সাবধানে থাকতে বলছিলেন। কিন্তু কি করব, ভালো লাগছে না। মানে কন্টিনিউ প্রায় ধরে নাও একটা সারা রাত তো বসেই কাটিয়েছি, তো খুবই আমার কষ্ট হচ্ছিল। তো পাগুলো ভাঁজ করে বসে থাকা একভাবে অনেক কষ্টকর, পাগুলো ছড়াতে পারছি না, প্লাস পাটা একটু যে ঝোলাবো, ঝোলানোরও পজিশান নেই। পাগুলোর যে নিচের দিকে ঝোলালে কারো না কারো মাথায় ঠেকে যাচ্ছে। তার মধ্যেই আমার বন্ধু ও শুধু খেতেই ব্যস্ত। আমি ভয় খাচ্ছি না, কারণ খেলে বাথরুম লাগবে, বাথরুম যেতে গেলে খুবই অসুবিধা হচ্ছে। এইভাবে ফাঁকা প্ল্যাটফর্মে বাথরুম করলে যদি আরপিএফরা ধরে নেয় বা টিটি ধরে নেয়, তো সেক্ষেত্রে খুবই অসুবিধা। আর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে কুম্ভ মেলা স্পেশাল ট্রেনে উঠেছি, এর অভিজ্ঞতা খুবই বাজে, তোমাদেরকে বাকি কথা পরে বলবো। আমার পিছনের জন্য যে ক্যামেরা নিয়ে এত উল্লাস দেখাচ্ছে, তার রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা নেমে গেছি আমাদের গন্তব্যস্থানে। আমাদের যাওয়ার কথা ছিল প্রয়াগরাজ্যে। আমরা প্রয়াগরাজ্যের প্রয়াগ জংশনে না নেমে আমরা নেমেছি নৈনি স্টেশনে, কারণ প্রয়াগ জংশনে নামলে পরে আমাদেরকে কুম্ভ মেলার যে মেন যেখানে প্রোগ্রামটা হচ্ছে আর কি, ওটা ওখান থেকে অনেক বেশি দূরত্ব হবে। তাই আমরা নৈনিতে নেমেছি। এটা ট্রেনে যারা প্যাসেঞ্জার ছিল তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা শুনেছি। তো শুনে আমরা ডিসিশন নিলাম কি আমরা
আর কি ওই নৈনি স্টেশনে নামবো আর সেখান থেকেই আমরা যাবো। তো সেই হিসাবে নৈনি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এখন ওভারব্রিজের দিকে, কারণ স্টেশন থেকে আমাদেরকে বেরোতে হবে। তো বেরোনোর আগে আমি ওভারব্রিজের বা ওপর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি নৈনি স্টেশনের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম। দেখো মোটামুটি বেশ সুন্দরই লাগছে। আর আমি ভেবেছিলাম কি অনেক বেশি হয়তো ক্রাউড হবে বা জনসংখ্যা থাকবে ওখানে, হয়তো যেতে পারবো না বা উঠতে পারবো না, অনেক ঠেলাঠেলি হুড়োহুড়ি হয়তো হতে পারে, এরকম একটা ভেবে রেখেছিলাম। কিন্তু ওখানে খুব একটা বেশি ভিড় ছিল না। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি এখন স্টেশনের বাইরে থেকে বেরিয়ে একটা ওভারব্রিজে দিয়ে হাঁটছি মেন সঙ্গমের দিকে যাওয়ার জন্য। আর এই ব্রিজ হাঁটতে হাঁটতে ওখানে চোখে পড়লো অনেক বাইক সার্ভিস আছে, যারা মাথা পিছু 150 টাকার বিনিময়ে তোমাদেরকে ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। তারপর ঘাট থেকে অনেক হাঁটতে হবে মেন সঙ্গমে যাওয়ার জন্য। তো আমার সাথে যে আরও দুজন ছিল, তারা দুজন হাঁটতে রাজি ছিল না, তাই তারা ওই বাইকের জন্য একটু ভাবছিল। কিন্তু ওই যে পেছনে দেখো কথা বলছে আমার বন্ধু সাদা গেঞ্জি পরে, তো ওরা দুজন কথা বলছিল। কিন্তু আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না বাইকে বসার, কারণ বাইকে গেলে কি হবে, এই যে হাঁটার একটা যে আনন্দ, সেই আনন্দটা থেকে মিস করে যাবো। তো আমি সবসময় হাঁটতে পছন্দ করি। তো সেই জন্য লাস্টে ওদের থেকে যখন বেশি টাকা চেয়েছে, তো ওরাও আমার সঙ্গে হেঁটে এগিয়ে এলো। এই যে পেছনে আছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমি চাইছি কি হেঁটে হেঁটে যেতে যেতে সবটা দেখবো, কিন্তু প্রচণ্ড জোরে খিদেও পেয়ে গেছে। আর খাইনি অনেকটা, ট্রেনেতে কিছুই খাওয়া হয়নি, কারণ খেলে তো বাথরুম পাবে। এবার ওপরে বসেছিলাম, নামতে পারা যাচ্ছিল না। তো শেষ পর্যন্ত কাছাকাছি একটা খাবারের দোকানে আমি পৌঁছে গেছি। তো এইখানে বসে খাবারের জন্য দাম করলাম 70 টাকা প্লেট। 4টে রুটি দেবে, একটু রাইস দেবে আর একটু সবজি থাকবে। তো ওদের পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম। বাকি খাবারের টেস্ট থাকুক আর না থাকুক, একটু পরিষ্কার হলেই হলো। তো সেই জন্য বসে পড়েছি। তো আমি ওইখান থেকে খেয়ে দিয়েই একবারে বেরাবো। আর ওরা খাবারের জন্য এই যে বসে পড়েছি, দেখো খাবারে দিচ্ছে, দেখতে পাচ্ছ। প্রথমে ডাল দিয়ে গেছে, এবার রুটি দিচ্ছে। দেখো প্রথমে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে একটুখানি ডাল, একটুখানি সবজি আর 4টে করে রুটি। আর এই যে আমার বন্ধুকে দিয়েছে, আর একজন ছিল ওর পাতেও দিয়েছে, আমার পাতে এই যে দেখো 4টে রুটি তোমাদেরকে গুনে দেখাচ্ছি। রুটিগুলো বেশ মোটা মোটা ছিল আর পরিষ্কার ছিল, সেই জন্য খেতে ভালো লেগেছে। তবে খাওয়া দাওয়ার পরে মনেই হয়েছে যে, মনে হলো না যে খেয়েছি কিছু, মানে পেটের এক কোণেও গিয়ে পৌঁছায়নি, এত অল্প খাওয়া। তো কারণ 2-3 দিন আমরা খাইনি, এই মানে ট্রেনের মধ্যে 2 দিন ছিলাম ঠিকঠাকভাবে, 24 ঘন্টা আমাদের লেগেছে। পুরো একদিন খাওয়া হয়নি। আর তার আগের দিন 24 ঘন্টা আর 2 দিন কেন বলছি, যেদিনকে আসবো তার আগে রুটি খেলাম, খাইনি। কারণ 4টে রুটি, একটু আচার, রাস্তাঘাটে বাথরুম পাবে, একটু আলুর সবজি, আর স্যালাড, ভাত, কেউই খাবার ভাত দিয়েছে। আমাদের এই খাওয়া দাওয়া ছিল। 70 টাকা করে এখান থেকে সোজা বেরিয়ে যাবো। সঙ্গম ঘাটের খুব কাছেই আছি, আর আমার পাশে আছে চন্দ্রদ্বার, দেখাচ্ছি তোমাদেরকে। হিন্দিতে লেখা আছে, যার কারণে লাইটিং দিয়েছে বলে কিছু বোঝা যাচ্ছে না। প্রচুর মানুষ দেখো, প্রচুর মানুষ রয়েছে। একদম সঙ্গম ঘাটের খুব সামনেই রয়েছি। এইভাবে যখন পথ চলছিলাম, তখন হঠাৎ করে আমাদের চোখের সামনে এলো এক জীবন্ত কালী মা, যিনি একদম কালীর বেশে দাঁড়িয়ে রয়েছেন এবং সকলকে আশীর্বাদ দিচ্ছেন। আর আমার বন্ধুরা ওরাও গেল, কিছু পয়সার বিনিময়ে আশীর্বাদ নিয়ে নিল, টাকার বিনিময়ে। তো আমি এই পুল ধরেই আমরা কালীর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা উঠে পড়লাম এই পুলে। আর পুলগুলো যে যখন হাঁটছিলাম নিচে দেখছিলাম বড় বড় ট্রাঙ্কারের মতো, এগুলো কি, আমি তো প্রথমে যখন মোবাইলে দেখেছিলাম যে যারা ব্লগ বানিয়েছিল তাদের ব্লগ দেখেই আমি বেরিয়েছি, কারণ আমরা তো এই রাজ্যে আমি প্রথম, বাকিরা কারা কখন কি করেছে আমার বন্ধুরা আমি জানি না।
আমি জীবনেই প্রথমবার কলকাতার বাইরে বেরিয়েছি। তো এইগুলো এই যে ট্যাঙ্কারের মতো জলে মানে পুলের নিচে আছে বা যার ওপর ভিত্তি করে পুলটা তৈরি হয়েছে। এখানে যতগুলো পুল আছে সব কটার পুলের নিচে এরকম ট্যাঙ্কারের মতো রয়েছে। এগুলো কি, এগুলো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম বেলুন টাইপের হবে, পরে এটা আরও ভালো করে ক্লোজ করে দেখলাম যে সামনে থেকে যে এইটা অ্যাকচুয়ালি লোহারই কিছু একটা ট্যাঙ্কার, আর এর ওপর ভিত্তি করে এই পুলগুলো তৈরি হয়েছে। আর এই পুল বরাবর প্রায় অনেকটা যাওয়ার পর তারপর আমরা নদীর ওই পারে পৌঁছাবো, আর ওরা স্নান করবে, তারপর দেখাবো তোমাদেরকে সবটা তুলে ধরছি। কথা বলতে বলতে আমরা নদীর এই পারে পৌঁছে গেলাম। পৌঁছাতেই আমাদেরকে দর্শন হলো একটা হাতি, আর এই হাতি সাওয়ারি করে একজন আসছিলেন। তো আমার দেখে মনটা খুব খুশিতে ভরে গেল যে প্রথমে এসে একটা হাতি দেখে নিলাম রাতের বেলা, খুব ভাল লাগলো। তোমাদের জন্য এটা আমি ক্যামেরা বন্দি করলাম। আর এমনিতে অনেকের ভিডিওতে আমি হাতি ঘোড়া এগুলো সবই দেখেছিলাম, প্রয়াগরাজ্যে আছে এরকম তার অনেক কিছুই। তো তোমাদেরকে সব একে একে দেখাবো, দেখতে থাকো। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, আর আমার বন্ধু যারা এসেছিল তারাও চলে গেছে স্নান টান সেরে। রয়ে গেছি আমি একা। আর সেই মুহূর্তে আমি সকালের বাথরুম আর ব্রাশ করে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরের দিকটা। দেখতে বেরোলাম যে এখানকার বাজার কী কী বসেছে আর কী কী কেনা বেচা হচ্ছে সবটাই ঘুরে ঘুরে দেখলাম। আর তোমাদেরকে সেই সঙ্গে দেখাবো এখানের বাথরুমের সিস্টেমটা কীরকম। আমি তো ঘর থেকে যখন বেরাই তখন একটা জিনিস ভেবে খুব ভয় লাগছে যে এত বড় মেলায় যাচ্ছি, ওখানে গিয়ে কোথায় বাথরুম করব বা বাথরুমের ব্যবস্থা কীরকম রয়েছে সেইটা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই বাথরুমের সিস্টেমটা এখানে কীরকম রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ যে আমার ভিডিওর যে ডান দিকে এই যে ছোটো ছোটো গুমটি আকারে যে গাড়িগুলো দেখতে পাচ্ছি, এই যে দেখাচ্ছি, এইগুলোই হচ্ছে এখানকার বাথরুম। গাড়ির ওপর দাঁড় করানো রয়েছে, আর যথেষ্ট ক্লিন রয়েছে, পরিষ্কার, খুব একটা নোংরা আমার তো দেখে লাগেনি। আর এছাড়াও মানে এই এলাকা চত্বরে প্রয়াগরাজ্যের কুম্ভ মেলা হচ্ছে বিশাল বড় একটা এলাকা জুড়ে, যা হেঁটে যদি আমি পরিক্রমা করি মনে হচ্ছে সারাদিন লেগে যাবে। তো এই সারাদিন লেগে যাওয়া যে জায়গাটা ঘুরবো, প্রত্যেকটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে সব জায়গায় মানে বায়ো টয়লেট যেগুলো হয় আর কি, সেই সমস্ত পুরো ভর্তি আছে। মানে কোনো জায়গায় এরকম পরিস্থিতি যদি তৈরি হয় যে আমার বাথরুম পেয়ে গেছে, কোথায় যাব সেটা নিয়ে আর ভাবতে হবে না, সহজেই পাওয়া যাবে। চলো, কালকে রাত্রিরে আমি যেখানে থেকে রাতটা কাটিয়েছি, চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাই। এই যে গেটটা দেখতে পাচ্ছ, দরমার বেড়া দিয়ে তৈরি করা, এরকম গেট এখানে অসংখ্য রয়েছে। আর এইগুলো হচ্ছে মানে রাত যাপনের জন্য এখানকার বিশেষ একটা ব্যবস্থা, বিভিন্ন ধর্মগুরুদের আন্ডারে থাকে এগুলো। আর এখানে রেন্টও পাবে অল্প টাকার বিনিময়ে। যে খড়ের যে ঘরগুলো বা বিশালের যে ঘরগুলো দেখতে পাচ্ছি, এগুলো ফ্যামিলি নিয়ে থাকতে পারো খুব অল্প টাকার বিনিময়ে। আমি এইখানে যে সবাই শুয়ে আছে তাঁবুর মধ্যে, যে কাপড় দিয়ে ঘেরা, আমি এখানেই শুয়েছিলাম। যেহেতু আমি একা, সেহেতু আমি আর আলাদা করে রেন্ট নিইনি। তো এবার আমার রাত যাপন হয়ে গেছে 2-3 দিন। তো হওয়ার পর আমি একটু ভাবলাম একা আছি, চারিদিকটা একটু ঘুরে দেখি। তো ঘুরে বেরিয়ে এখানকার যে প্রয়াগরাজ্যের যে মানে যেখানটা আর কি কুম্ভ স্নান হচ্ছে, সেই এলাকার বাইরের দিকটা একটু এসেছিলাম, মানে সাইডের দিকটা। তো সেইগুলোতে দেখলাম এরকম তারা একটু মাটিগুলো একটু মানে উঁচু মানে সমতল থেকে একটু উঁচু উঁচু লাগছিল। তো দেখো, এখনও সকাল হয়ে গেছে, প্রচুর লোক আসছে। আমার এই সম্পূর্ণ ভিডিওটা 3 দিনের শনিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত সমস্তটা তোলা, একদিনের তোলা নয়। আর ভিডিওটা আমার লোড করতে অনেকটাই মানে ডাউনলোড করতে ইউটিউবে ছাড়তে আমার অনেকটাই লেট হবে, কারণ অনেকটা বড় একটা ভিডিও। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। তারপর এখান থেকে আমি সোজা চলে যাব মেন ত্রিবেণী সঙ্গমে, আর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার সব কিছু শেয়ার করব। চলো যাই। আর একটা রাত কাটিয়ে আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে হাঁটতে হাঁটতে যখন 6টা বাজে তখন পৌঁছালাম 14 নম্বর গেটে। আর 14 নম্বর গেটের কাছে একটা ব্রিজ আছে, মানে পুল আর কি, ওই যে ট্যাঙ্কার দিয়ে তৈরি, ওই পুল পেরিয়ে এই যে যাচ্ছি দেখো সোজা ত্রিবেণী সঙ্গমের ওই পারে। মানে যেখান দিয়ে আর একটুখানি গেলে মানে একটুখানি বলতে মোটামুটি 2-3 কিলোমিটার হাঁটলে হাঁটা পথে নদীর গা দিয়ে তাহলেই পৌঁছে যাব প্রয়াগরাজ্যে ত্রিবেণী সঙ্গম, যেটাকে বলে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী একত্রিত এক জায়গায় মিলিত হয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে পবিত্র গঙ্গা নদী। তো কোথাও কোথাও চড়া রয়েছে, ওই পাড়টা পুরোটাই মানে ভাটার মতো রয়েছে, মাঝখানে জায়গা ডাঙা দেখা যাচ্ছে। আর এই দিকটা প্রচুর জলের স্রোত রয়েছে।
তবে এই জলের স্রোত থাকলেও এর গভীরতা খুবই কম। এটা আমি জানতাম না, কয়েকজন যখন স্নান করতে গেলাম তখনই দেখেছি। তোমরা দেখো পুরো নদীটা হেঁটে পার হওয়ার পর তোমাদেরকে পেছন ঘুরে একবার ক্যামেরাটা দেখাচ্ছি। দেখো কত লোক আসছে আমার পিছু পিছু, মানে আমার পিছু বলবো না, মানে আমার পিছনে যারা ছিল কত লোক দেখো। তো এই যে মন্দির, সামনে একটা মন্দির রয়েছে, মন্দিরের নিচে পুরোটাই খাবারের দোকান। আমি তো ভেবেছিলাম এইখানেই হয়তো ত্রিবেণী সঙ্গম, কিন্তু না, পরে আমার ধারণাটা ভাঙলো। আর এখনও আমাকে অনেকটা রাস্তা যেতে হবে। তো আমি তো জানি না যে কতটা যেতে হবে আর কোন দিকে যাব, কিছুই জানি না। তো লোক ধরবো, জিজ্ঞেস করে চলে যাব, কারণ আমি একা। আমাকে গাইড করা বা আমি কারোর নির্দেশে যে যাব সেই লোক আমার সাথে কেউ নেই, আমি একা। কারণ আমি চাইছিলাম কি প্রয়াগরাজ্যে স্নান করব কুম্ভ মেলায়। তো অনেক কাউকেই বলেছিলাম, এমনকি ফেসবুকেও কয়েকজন জানিয়েছিলাম, কিন্তু সেরকম কাউকে পাইনি। অনেকে আসতে রাজি হয়েছিল, বাট তাদের ডিমান্ড ছিল বা ছিল কি খরচ আমাকে করতে হবে, কিন্তু অত টাকা আমার কাছে নেই যে অন্যজনের খরচ বহন করব। তো আমার কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে, তো সেই টাকা নিয়ে আমি বেরিয়েছি। সুতরাং কাউকে জড়াবো আমার সাথে নিজের খরচে, সেই জন্য আমি আর করিনি। তো চলো তোমাদেরকে একদম এদিক ওদিক না দেখিয়ে একবারে প্রয়াগরাজ্যের কাছাকাছি নিয়ে যাই। কিছুটা দূরে এগিয়ে চলে এসেছিলাম, আসার পরে এখানে একটা ব্রিজ পড়বে, তোমাদেরকে সেটাও দেখাবো। চলো প্রতিটা জায়গায় যাচ্ছি আর খালি পিছনে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছি যে আমার পেছনে কত মানুষের ঢল। খালি ব্রিজের ওপর থেকে ঝলক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত মানুষের ঢল। আর এই ব্রিজটা অতিক্রম করেই আমি সোজা চলে যাচ্ছি একেবারে গঙ্গা, যমুনা, সরস্বতী দ্বার। দেখো তিনটে দেবীর মূর্তি রয়েছে ওই গেটের ওপরে। তো আমি একদম মেন সঙ্গমের খুবই কাছে চলে এসেছি। আর এইখান থেকে একটুখানি লেফটে গিয়ে তারপর রাইট গেলেই একবারে ত্রিবেণী সঙ্গম, যেখানে তিনটে নদী আলাদা আলাদাভাবে এসে মিলিত হয়েছে। আর এই সঙ্গমেই স্নান করার মেন হচ্ছে আমার উদ্দেশ্য। তো আজকে তো মানে কি বলবো, একদিন আগে আমি পৌঁছে এসে গেছি। বুধবারে আমি শিবরাত্রির দিন স্নান করব। তো আজকে রাত্রে আমাকে এইখানেই কাটাতে হবে। তো ওখানে আশেপাশে একটা বড় মন্দির ছিল, তো মন্দিরের ওপরে উঠে গেছিলাম। আর তোমাদেরকে মন্দিরের ওপর থেকে ওখানকার ভিউটা দেখাচ্ছি। ওখানে একটা মিউজিয়ামও, মানে একটা থিয়েটার মতো ছিল, এই যে সামনে দেখতে পাচ্ছ বড় একটা আটচালা মতো, ওটা হচ্ছে একটা থিয়েটারের মতো। ওখানে মানে 50 টাকার বিনিময়ে বিভিন্ন রকমের কুম্ভমেলা সম্পর্কে বিভিন্ন প্রদর্শনী ছিল। তার সঙ্গে ছিল প্রায় কুম্ভমেলা, মানে প্রয়াগরাজ্যে যে কুম্ভ মেলা কেন হয় আর কুম্ভ মেলায় কেন স্নান করা দরকার বা কুম্ভ মেলায় কী পড়েছিল প্রয়াগরাজ্যে, সেইটা নিয়ে বিস্তারিতভাবে ওই ভিডিওর মাধ্যমে দেখিয়েছে। তো তারপর ওই মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম এখানকার একটা স্থানীয় বড় লেটা হুয়া বজরংবলী, মানে শোয়ানো অবস্থায় একটা বজরংবলীর মন্দির, তার পাশে একটা বড় কেল্লা। এই যে কেল্লা দেখতে পাচ্ছি, আমি আর কেল্লার ওপর উঠিনি। তো বজরংবলীর মন্দিরে গিয়েছিলাম। বজরংবলীর মন্দিরে তোমাদেরকে ওখানকার যে বজরংবলী মূর্তি আছে সেটা তোমাদেরকে দেখাবো, একটা ছোট্ট ভিডিও দেখো। এই যে দেখো লাইন দিয়ে আমি সোজা চলে এসেছি, প্রচুর ঠেলাঠেলি হুড়োহুড়ি করে সকাল 9টায় লাইন দিয়েছি। এখন আমি প্রায় 2 ঘন্টা লাইনে থাকার পর এই যে ঢুকেছি, মানে পুরো স্টপ হয়ে গেছিলো, এত ভিড়। এইটা একটা থাম্বা রয়েছে বজরংবলীর মন্দিরে ঢোকার এন্ট্রি পথেই একটা থাম্বা, সবাই ওখানে ফুল চড়িয়ে মাথা ঠেকাচ্ছিল। তো আমিও করে নিয়েছি, সেটা করে নেওয়ার পর এই যে মন্দিরে যে মেন মন্দির রয়েছে ওখান থেকে আমি ভেবেছিলাম কি ওখান থেকেই দেখা যাবে, কিন্তু না, ওখানে গিয়ে দেখলাম ওটা নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে, একটু গ্রাউন্ডে রয়েছে, মানে নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ডের ওপরই শুয়ে রয়েছে। তো তোমাদেরকে দেখাবো, দেখো। अरे ऊपर से रुक जाए, दाहिने हो जाए, दाहिने हो जाए यार, भीड़ मत चाहिए आप लोग, दाहिने हो, सरकार रोका जा रहा है। जय श्री राम।
এই যে মেন হচ্ছে এইটাই হচ্ছে ওখানকার লেটা হওয়া বজরংবলী, মানে শোয়ানো অবস্থায় বজরংবলী হনুমানজির মূর্তি। তো তারপর মূর্তি দর্শনের পর সোজা চলে এলাম সেই মিউজিয়ামটায়, মানে মিউজিয়াম বলবো না, থিয়েটারের মতো একটা মাল্টিপ্লেক্সের মতো, যেখানে প্রদর্শনী চলছিল মানে ডিজিটাল মহাকুম্ভ যাকে বলে। সেখানে 50 টাকার বিনিময়ে যে ঢুকে গেছি, দেখো এখনও কাউকে ঢোকায়নি, প্রচুর লোক লাইন দিয়ে ভেতরে দাঁড়িয়ে আছি। অনেক লাইন ছিল, মানে বাঁশের ব্যারিকেড করা, সেই ঘোরানো অবস্থা। তো এই জন্য এন্ট্রি হয়ে গেছে, ভেতরে ঢুকতে দিয়েছে। ঢোকানোর পরে আমাদেরকে এক জায়গায় বসতে বললো, যে বসে আছি। দেখো কত লোক বসে আছে, এখনও অনেক লোক বসছে, আমি অলরেডি বসে গেছি। ওখানে কি হয় তোমাদেরকে সবটাই তুলে ধরবো, দেখো। फोन में रिकॉर्डिंग कर या आप लोग धीरे धीरे उसके आगे के खंडों सृष्टि के प्रादुर्भाव के साथ ही प्रकाश अंधकार, सत्य असत्य और धर्म धर्म का शाश्वत संघर्ष भी आरंभ हो गया। ये कथा भी ऐसी ही एक संघर्ष की, जिसने एक मूल धन्य परंपरा को जन्म दिया। एक दिवस पृथ्वी पर विचरण करते समय महर्षि दुर्वासा को एक दिव्य पुष्प माला प्राप्त हुई। सुवासित माला को देव योग्य जान वे उसे स्वर्गाधिपति इंद्र के पास ले गए। हे सुरपति, ये दुर्लभ माला मैं आपको भेंट करता हूँ, इसे मेरा आशीर्वाद समझकर सहेज कर रखें। परंतु इंद्र महर्षि के आशीष का मान न कर सके और अहंकार के प्रमाद में उन्होंने वो माला ऐरावत के मस्तक पर रख दी। पुष्प गंध से असहज ऐरावत ने माला धरती पर फेंक दी। दम्भी इंद्र, ऐसा घोर अपमान, जिस धन ऐश्वर्य पर तुम इतना इतराते हो, मैं वही तुमसे छीन लूंगा। मैं इसी क्षण तुम्हें और तुम्हारे लोग को श्रीहीन होने का श्राप देता हूँ। एवमस्तु। ऋषि श्राप के प्रभाव से देवताओं का वैभव छिन गया। तीनों लोगों में हाहाकार मच गया। देवों की शक्ति क्षीण होते ही दानवों ने देवलोक पर आक्रमण कर दिया। घोर देव असुर संग्राम के पश्चात स्वर्गलोक दानवों के अधीन हो गया। पतित पराजित देवगण त्राहिमाम करते श्री हरि विष्णु की शरण में पहुंचे। प्रभु, तीनों लोगों पर संकट है, हमें इस श्राप से मुक्ति दिलाइए। देवराज, इस संकट का समाधान सागर मंथन है, परंतु मंथन तभी सफल होगा जब देवता और दानव मिलकर प्रयास करेंगे। ये कैसे संभव होगा नाथ? सृष्टि के कल्याण हेतु इन दो परस्पर शक्तियों को साथ आना ही होगा। हरि आज्ञा से मंथन आरंभ किया गया। मंदराचल पर्वत को बंधाई और नाग वासुकी को नेति बनाकर दानव और देव समुद्र को मथने लगे। मंथन आरंभ होने के कुछ समय बाद ही हर ओर अंधकार छा गया। भीषण ताप से सब झुलसने लगा। हे ईश्वर, ये कैसी विपदा है? ये हलाहल विष था, जिसकी भयंकर गंध और ज्वाला से सब नष्ट
समर्थ हो देवों ने स्वर्ग पर धर्म का राज पुनः स्थापित किया। परंतु इस सारे प्रकरण में एक विशेष बात और हुई। छीना झपटी में अमृत की 4 बूंदें स्वर्गलोक, पाताललोक और पृथ्वी पर आ गई। पृथ्वी पर ये बूंदें प्रयाग, हरिद्वार, उज्जैन और नासिक में गिरी। अमृत से पवित्र हुई धरा तीर्थ बन गई। यही कारण है कि इन स्थानों पर हर 12 वर्षों में कुंभ मेले का आयोजन होता है। समय की अनंत धारा में ये परंपरा अनादिकाल से चली आ रही है। महाकुंभ मेला 2025 में आपका स्वागत है। आइए इस अद्वितीय आध्यात्मिक अनुभव का भाग बने। आप लोग खड़े हो जाओ। তো বন্ধুরা আমি এখন আছি ডিজিটাল কুম্ভ মেলার প্রদর্শনীতে, দেখতেই পাচ্ছ। কুম্ভ মেলার প্রদর্শনী থেকে আমি বেরিয়ে পড়েছি, আবার রাতও হয়ে গেছে। এই যে রাত, এটা হচ্ছে শিবরাত্রির রাত 12টার পর, মানে 12টা 12:30 নাগাদ এইটা তোলা হয়েছে এই ভিডিওটা। 12:30 যখন বাজে, প্রায় কীরকম অবস্থায় মানুষের ভিড় হচ্ছিল ওই যে সঙ্গম রয়েছে, মেন সঙ্গমের কাছাকাছি। তো আমরা একটা জায়গায় তো ছিলামই, আমার বন্ধুরা বলতে আরও 2-3 জনের সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছিল, যাদের বাড়ি একজনের পাঞ্জাব, একজনের মহারাষ্ট্র, একজনের আসামে। তো তারা আমার ব্যাগগুলো দেখছিল, আর আমি সেই মুহূর্তটাকে কাজে লাগিয়েই বেরিয়ে পড়েছিলাম। কত মানুষের ভিড়, মানে কত মানুষ এসেছেন এখানে সেটা তুলে ধরার জন্য। আর এই ভিড়ের মাঝখান দিয়ে আমি ক্যামেরা ধরে ধরে ঘুরছিলাম পুরোটা ক্যাপচার করার জন্য। যদিও এইভাবে ঘুরতে ঘুরতে আমি নিজে যেখানটা ছিলাম আর কি, সেই জায়গাটাই আমি হারিয়ে ফেলছিলাম বারবার। কারণ একই রকম দেখতে পোস্টার, মানে ল্যাম্পপোস্ট, আর একই রকম সমস্তটাই, কিছু চেনা যাচ্ছে না। একমাত্র পোলে যে নাম্বারগুলো রয়েছে 112, 102 এরকম বিভিন্ন রকমের নাম্বার রয়েছে, সেই নাম্বার দেখে ফিরে আসা যাবে। তবে সেই নাম্বারটা দেখতে দেখতে অনেকটা হাঁটাও হয়ে যাবে খুঁজতে খুঁজতে, তো একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু সবসময় ঘুরতে ঘুরতে এই নাম্বারগুলো যে মনে রাখতে পারবো সেটাও অনেকটা পসিবল হয়ে উঠছে না। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সাধুরা সব দাঁড়িয়ে রয়েছে। তবে এদের থেকে সাবধান, এনারা এইভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমার তো ব্যাগ, তারপরে একটা জল নিয়ে যাব বলে একটা ড্রাম কিনেছিলাম, সেটা একটা সাধু বাবা ওখানে দাঁড়িয়েছিলেন, উনি নিয়ে নিয়েছিলেন। আমার দেখেছি ওটা নিয়ে, উনি আলাদা করে লুকিয়ে রেখেছিলেন। যদিও আমি পরবর্তীকালে ব্যাগটা নিয়েছি বা ড্রামটা আর পাইনি, উনি সরিয়ে দিয়েছিলেন। তো এদেরকে খুব একটা বিশ্বাস করা উচিত নয়। এরকম ড্রাম এই যে দেখাচ্ছি, যেই ড্রামগুলো, এগুলো 50 টাকা করে, আর মেলার একদম মানে সামনে থেকে নিলে নদীর পাড় থেকে 100 টাকা 120 টাকা করে নিচ্ছিল। এখানে প্রচুর মানুষ দেখো অলরেডি স্নান করে ফেলেছে। তারা স্নান সেরে এই যে ঘুরে মানে জামা কাপড় চেঞ্জ করছে। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা ছিল, ওদের চেঞ্জিং একটা রুমের মতো বানিয়েছিল, কিন্তু ছেলেদের জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আর এত সংখ্যা মানুষের জন্য আলাদা আলাদা করে চেঞ্জিংয়ের ব্যবস্থা করে দেওয়া, আর মানুষের জন্য এত কিছু সুযোগ সুবিধা করে দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। তবে একটা জিনিস ওখানে গিয়ে আমি খুব খেয়াল করেছি যে উত্তরপ্রদেশের সরকারের, আমি কারো নাম করতে চাইছি না, ওখানকার যে সিস্টেমটা করেছে, মানে এত লোককে সামাল দেওয়ার যে বাথরুমের ব্যবস্থা, ওখানকার রাস্তাঘাট পুরোটাই লোহার পাত দিয়ে ঢাকা ছিল, কারণ বালিতে গাড়ি বসে যাবে, সেই জন্য পুরো রাস্তাটাই লোহার পাত। যত কিলোমিটার গেছি, 10, 15, 20, 25, 30 যত কিলোমিটার গেছি, পুরো রাস্তাটাই লোহার পাত দিয়ে ঢাকা। আর এত মানুষের থাকার জন্য প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা ছিল, কোথাও অন্ধকার একটুও ছিল না। আর তার সঙ্গে সঙ্গে সমস্ত পোলগুলোর এইভাবে নাম্বার ভিত্তিক ছিল, কেউ যদি হারিয়ে যায় মাইকিংয়ের ব্যবস্থা ছিল, প্রচুর পুলিশ ফোর্স। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেহেতু আমরা সনাতনী হিন্দু, বিশেষ করে যারা নিরামিষভোজী, ওখানে খুবই ভালো ব্যাপার ছিল কি, এতদিন আমি ছিলাম ওখানে, কোনো জায়গায় একটা মিট সব দেখিনি, কোনো রকম না ফিশ না মিট, কোনো কিচ্ছু দেখিনি। যেখানে দেখছি সবই নিরামিষ, কোনো একটা কসাইখানা বা এই ধরনের জাতীয় কিছু দেখিনি। আমার এটা দেখে আরও খুব ভালো লেগেছে। তো এই সরকারের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাদের বাংলাতেও এরকম একজন দরকার, কী বলবো, যেখানে এরকম সিস্টেম। আর ওখানে সরকারের কোনো রকম আমি দেখিনি যে কোনো প্রতিচ্ছবি বা কোনো রকম প্রচার। হ্যাঁ, আমাদের এখানে কি হয়, যে যদি কোনো প্রোগ্রাম হলো, কোনো উৎসব হলো, খেলা হলো, যাই হোক না কেন, আগে বড় বড় সরকারের বিভিন্ন রকমের ছবি দিয়ে, বিভিন্ন সরকারের
প্রকল্পের আগে প্রচার করা হয়, সেটা সরকারের প্রকল্পটা আদৌ ঠিক কি ভুল সেটা নিয়ে কেউ বিচার করে না, বড় বড় হোর্ডিং টাঙিয়ে দেয়। কিন্তু উত্তরপ্রদেশে এরকম বড় বড় প্রচার হোর্ডিং কিছুই দেখিনি সরকারের তরফ থেকে। যেটা উদ্দেশ্যে করা হয়েছে মেলা নিয়ে বিভিন্ন রকমের হোর্ডিং ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। তো চলো, আমি খুব ঘাটের একবারে কাছে চলে এসেছি। এই যে দেখো সবাই স্নান করছে। ওই ঘাটে স্নানের মুহূর্তগুলো তুলে ধরতে আমার নিজেরও খারাপ লাগছিল, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় ছিলেন, তো তাদের এই মুহূর্তের ভিডিওগুলো তুলতে খারাপ লাগলেও তোমাদেরকে শেয়ার করার জন্য, দেখানোর জন্য কিছুটা তুলেছি। তো তোমরা দেখো একবারে দেখো, এটা হচ্ছে শিবরাত্রির দিনের মানে শিবরাত্রির পড়ে গেছে সেই মুহূর্তে রাত্রির ভোর রাত্রির দিকে 4-5টা বাজে। তখন আমি তো তুলতেই প্রায়, এমনিতে জলেতে কেউ বেশি দূরে যেতে পারবে না, কারণ জলের নদীর পার বরাবর এইরকম ড্রাম দিয়ে পুরোটা লাইন করা আছে। প্রত্যেকটা জায়গায় অসংখ্য নৌকা আর মানুষ পাহারা দিচ্ছে, আর পুলিশ তো সদা জাগ্রত। যদি কারো স্নান হয়ে যায় তাকে আর ওই নদীর পাড়ে দাঁড়াতে দিচ্ছে না। এই যে এনারা এখানে ফুল ধূপ এমনকি প্রদীপ জ্বালিয়ে গঙ্গা মায়ের পুজো করে তারপর গঙ্গা স্নান করছে। দেখো জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর এত বড় ভিডিও সময় দিয়ে দেখাটা অনেকের ক্ষেত্রে মানে সমস্যা হতে পারে। আর দেখো সেই দিনকার মুহূর্তের মানে কি বলবো, ওই শিবরাত্রির যে ছিল মানে ব্রত ছিল, সবাই তো এই ধরনের ব্রত শিবরাত্রি, একাদশী আর বিভিন্ন রকমের যে এগুলো ছিল মৌনী অমাবস্যায় তিথি অনুযায়ী যে স্নান করার যে মুহূর্তটা, মানুষের যে ভিড়, সেইটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো, মানে এই যে ভিডিওটা চলছে এখন, যে মুহূর্তটা চলছে সেই মুহূর্তের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে তিথিতে মানুষের প্রয়াগরাজ্যে কীরকম ভিড় হয়েছিল আর কীরকম ভিড় হয়। তো 144 বছর পর এটা হচ্ছে। তো 144 বছরে যে এই মুহূর্তটাকে মিস না করার মানুষের যে প্রবণতা, সেই প্রবণতাটা কতটা ছিল দেখো এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে। আমাদের বাংলা থেকে তো অসংখ্য মানুষ গিয়েছিল। প্রথমে তো ভাবছিলাম আমি হয়তো একা বাঙালি, পরে গিয়ে দেখলাম যে আমি শুধু আমার মতো প্রচুর বাঙালি আর প্রচুর বাচ্চা বয়স্ক সবাই গেছিল। আর এই বলে দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, জানি কিছু করার নেই। দেখো তোমাদের বেশি কথা বলতে কি বলবো ভেবেও পাচ্ছি না। এটা আমার প্রথম ব্লগ, তোমরা যারা দেখছো বা দেখবে তারা আমাকে অবশ্যই একটু সাপোর্ট করো। রাত পেরিয়ে সকাল হয়ে গেছে। আজকে একদম শিবরাত্রির যে কী বলবো, শিবরাত্রির একটা যে হয় না চতুর্দশীর টাইমিং, সেই টাইমিং পড়ে গেছে। তো এখন বাজে প্রায় সকাল 10:30 নাগাদ। তো আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে জলে নেমে পড়েছি, মানে জলেইতেই রয়েছি। দেখতে পাই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি জল থেকেই ভিডিওটা বানাচ্ছি। আমার স্নান হয়ে গেছে যদিও, আর আমি নিজের স্নানের ভিডিওটা আর আপলোড করলাম না। তো ভিডিওটা এখানেই শেষ করব। দেখো কত মানুষ স্নান করছে। তো যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট শেয়ার করো, একটু সাপোর্ট করো পাশে থেকে। আর কি বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তবে, আর না ভালো লাগলে আর কিছু বলার নেই। একটু চেষ্টা করেছি, ভুল ত্রুটি তো অবশ্যই হয়েছে, পারলে মস্করা না করে একটু ক্ষমা করে দিও।